জেলখানায় যারা বন্দী থাকেন, হাজতবাসী থাকেন, তাদেরকেও আমরা আইন অনুযায়ী, এটা আইনি আগের থেকে আছে, এই আইনি আগের থেকে আছে যে হাজতীদেরকে কোর্টে নিয়ে আসে, আরপিওতে আছে। তারপরে সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন তাদেরকে নিয়ে আসে, আইনি আরপিওতে অলরেডি আছে, কিন্তু ইট ওয়াজ নেভার ইমপ্লিমেন্টেড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এবারে এটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এই সব কিছু কাজ আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এট এ ভেরি ক্রিটিক্যাল টাইম অফ দি নেশন। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা স্যার আমরা এটা পারবো না, সব কথা আপনাদের প্রচার প্রচারণার মাধ্যমে মানে আমরা একটা ট্রান্সপারেন্ট পদ্ধতিতে এই কাজটা আমরা সারতে চাই, এবং আপনাদের সহযোগিতা এখানে কিন্তু অত্যন্ত মূল্যবান হবে আপনাদের। এই জন্য আপনাদের আজকে আমরা চাইবো আপনারা আমাদেরকে মূল্যবান মতামত দেবেন, এবং আমরা এই কিছুদিন পরেই একটা সচেতনতা কর্মসূচি শুরু করবো, যে অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম এই ইলেকশনের জন্য। এখানে আমরা মিডিয়াকে পার্টনার হিসেবে পেতে চাই, এবং আপনাদেরকে পার্টনার করেই আমরা এই কাজটা সারবো ইনশাআল্লাহ, এই যে অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম। তো আমি আপনাদের যে সার্বিক সহযোগিতা চেয়ে, এবং আমি আপনাদের এই যে আজকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের মূল্যবান পরামর্শ আমরা চাই। আশা করি আপনারা সবাই, আপনারা বলেন বলতে গেলে মিডিয়া তো মালিক যাই তা হোক না কেন, চালান তো আপনারাই, এবং নিউজ যারা নিউজ এডিটর থাকেন, আমার একটা সৌভাগ্য যে আমি আপনাদের একজন ছিলাম, বিকজ আই ওয়াজ ইনফরমেশন সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট 20-21 বছর আগে তথ্য সচিব ছিলাম। এখানে বিটিপি যিনি আসছেন উনি হয়তো কিন্তু আমি জানি না দেখা হয়েছে কিনা, দেখা হয়েছে। আমি তো তথ্য সচিব ছিলাম, তখন এত ইলেকট্রনিক মিডিয়া প্রাইভেট সেক্টরে ছিল না। চ্যানেল আই ছিল, এটিএন বাংলা ছিল, এনটিভিটা পরে আসছে, 3 নম্বরে এনটিভিটা পরে আসছে। আর এত টিভি একটা টেলিভিশন আইসি দিয়ে আমার পূর্বসূরি আত্মীয় জেল জরিমানা নিয়ে মামলা মোকদ্দমা ঝামেলা হয়ে গেছে। যাই হোক, তখন প্রাইভেট সেক্টরে এত ছিল না, মাত্র 3টা চ্যানেল ছিল। বিটিভি ওয়ার্ল্ডটা কিন্তু আমি চালু করেছি আমার সময়। বিটিভি ওয়ার্ল্ডটা আমার সময় কোহিনুর আহসান হাবিব কোহিনুরকে দায়িত্ব দিয়েছিলাম, মারা গেছেন বেচারা ভদ্রলোক, মানে খুব কম্পিটেন্ট পার্সন, বিটিভিতে চাকরি করতেন। মাহবুব সাহেব কি এখন আছেন ডিজি? মাহবুবুল আলম কি এখন আছেন? সুতরাং মিডিয়ার সাথে আমার সম্পৃক্ততা বহু বছর পুরানো, আমি আপনাদেরই একজন ছিলাম। সুতরাং আপনাদের সহযোগিতা আমি আন্তরিকভাবে কামনা করি, এবং আই ফিল ভেরি কমফোর্টেবল টু বি উইথ দ্য মিডিয়া, ভেরি কমফোর্টেবল। যদিও আমার ব্রিফিংটা এখানে আমাদের অনেকে নাগরিক আমাদের যে ব্রিফিং করে, আমার ব্রিফিং করার জন্য রেগুলারলি বলা আছে আমাদের সেক্রেটারি সাহেবকে যে আপনি রেগুলারলি ব্রিফিং দিবেন। এখন কোনো নিউজ না থাকলে তো ব্রিফিং দিয়ে লাভ নেই। যখন কোনো দেওয়ার মতো কিছু বলতে, 2 ধরনের বক্তা আছে ভাই। এক ধরনের বক্তা হলো they have to talk something, বলার থাকুক আর না থাকুক কিছু বলতেই হবে নাকি মিটিং এর মধ্যে। আর those who have something to say, কিছু বলার আছে বলেই বলতে হবে। এখন আমরা শুধু বলার জন্য বলতে রাজি না, কিছু তথ্য থাকবে, কিছু বলার মতো থাকবে। আমাদের সচিব মহোদয়কে বলা আছে যে আপনি অন রেগুলার বেসিস ব্রিফিংটা করবেন। আর আমাদের যখন কমিশন রিলেটেড কোনো মেজর ডিসিশন হয়, আমাদের ব্রিগেডিয়ার সানাউল্লাহ সাহেব উনি এই ব্রিফিংটা দিয়ে থাকেন। কারণ আমরা একটা রেগুলার ট্রান্সপারেন্ট ওয়েতে আগাতে চাই। আমি এই ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লুকানো সাধারণ কিছু করা হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা খুবই দরকার হবে, এবং আমরা এটা কামনা করি। দেখ, আমি এত কথা বাড়াই না, এখন আমাদের আজকে হলো শোনার দিন, আমরা সবাই শুনবো, আপনারা হবেন বক্তা, আমরা হব শ্রোতা, এবং আপনাদের মতামত আমরা ইনশাল্লাহ যেগুলো আমাদের কাছে দেখা যাবে যে ইম্পর্টেন্ট আছে এগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো, এবং পরামর্শ নিয়েই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাবো। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। যে উনি বলেন যে আমি ওয়াশরুমে আছি, আমি এসে দেখবো ওনার আইডিটা ঠিক আছে কিনা, আমি ওনাকে বসায় রাখবো। এরপরে উনি বললো যে ও রিটার্নিং অফিসার ফোন করেছেন, উনি জরুরি কথা বলছেন ওখানে, ওনার সাথে আরো আপনার চেয়ে আরো ইম্পর্টেন্ট মিটিং আছে।
মানে আমি মোটা দাগে যেটা বুঝতে চাচ্ছি, আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এটা আসলে আইনি বিষয় না, আমার কাছে যেটা মনে হয় আইন না থাকলেও সম্ভব। মানে আপনার আন্তরিকতা আছে কিনা, আপনি হাত থেকে জিনিসটা চাচ্ছেন কিনা এটা ওপেন হোক। আমি যদি ঢাকতে চাই আমি নানাভাবে ঢাকতে পারবো। এখন আপনারা মুখে বলছেন এখানে যে আপনারা ঢাকতে চান না, আপনারা ওপেন থাকতে চান, ট্রান্সপারেন্ট থাকতে চান। এখন কমিশন হচ্ছে আপনারা কয়েক সদস্য এবং বা এখানকার একটা সেটআপ। পুলিশ এই মুহূর্তে আপনাদের কিছু না, কিন্তু তখন পুলিশেরও কর্তা আপনারা, বা স্থানীয় জনপ্রশাসন যে তাদেরও কর্তা আপনারা, বা তারা দিন শেষে আবার ফিরে যাবে হচ্ছে জনপ্রশাসনের কাছে, পুলিশ এর কাছে। তারা আসলে এটাকে এক ধরনের মানে শব্দটা আমি ওভাবে ব্যবহার করতে চাই না, মানে আছে না আমরা ভাড়া খেতে দেওয়ার মতো একটা ব্যাপার হিসেবে এটা গেলেই আমি পাচ্ছি, মানে এটা আমার ডিউটি না। এখন ওই যে জিনিসটার মধ্যে তাদেরকে আনা যে না তুমি আমার, তোমার সব দায় দায়িত্ব, মানে এরা এক ধরনের, আমরা স্বীকার করি না করি ভয়ে থাকে যে এখন যদি আমি স্ট্রিক্টলি বিএনপির লোকটাকে বাধা দেই, এখন যদি আমি স্ট্রিক্টলি আওয়ামী লীগের লোকটাকে বাধা দেই, এখন যদি আমি জামাতের লোকটাকে স্ট্রিক্টলি বাধা দেই, পরে যদি সে কোনো কারণে পাওয়ারে আসে সে তখন আমাকে নিয়ে ডিস্টার্ব করবে। তো এই তার মধ্যে তৈরি করা যে তুমি এর জন্য হেনস্থার শিকার হবা না, আমি তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি, আমি ইসি হিসেবে বা কমিশন দায়িত্ব নিয়ে এই কথাটা বলছে, বা এটা আমরা করাতে পারবো। এটা আসলে করানোর বিষয়, এটা আসলে ইজি না। আমরা দেখেছি, আপনারা যদি দেখেন যে আগের নির্বাচন গুলোতে কাগজে কলমে কিন্তু কোনো প্রবলেম নেই। মানে আওয়ামী লীগ তো শেষও বলে গেছে যে আমরা বৈধ সরকারকে হটাই দেওয়ার কথা বলছে, এই বলছে সে বলছে, কাগজে কলম তো ঠিকই আছে, ইলেকশন তো হয়েছে। এখন রাতে যে ভোটটা দিয়ে নিচ্ছে বক্স, যে পুলিশ মিলে অমুক মিলে তমুক মিলে, এখানে প্রিজাইডিং অফিসারের কি কোনো ভূমিকা ছিল? অবশ্যই ছিল। কিন্তু আমরা কি পাচ্ছি যে সব প্রিজাইডিং অফিসারকে ধরে ধরে এনে বিচারের মুখোমুখি করতে? অ্যারেস্ট হয়েছেন কারা? প্রধান নির্বাচন কমিশনার বা এরকম 2-4 জন। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার রূপটা আসলে ওখানে যাচ্ছে না, আমি ওখানে পর্যন্ত বসতে পারছি না। আপনারা আয়োজক, একটা টুর্নামেন্টের আয়োজক থাকে, আইসিসি টুর্নামেন্টের আয়োজন করে, মাঠে খেলে কিন্তু খেলোয়াড়রা কিন্তু ফাউল করবে, আমরা ওগুলি নিয়ে অনেক কথা বলি। ফিফা ফুটবলের আয়োজন করে, লাল কার্ড কোথায় দিবে, হলুদ কার্ড কোথায় দিবে, কোনটাকে সাধারণ ফাউল হিসেবে কাউন্ট করবে, নানা নিয়ম নীতি আছে, সেটা রেফারি জানে না। সব রেফারি আবার সেম ভাবে অ্যাপ্লাইও করেন না, এটাও ঠিক। কারণ উনি দেখেন যে খেলার সৌন্দর্য হচ্ছে মোটা দাগের কথা। এখন কার সাথে কার, এটা ভোটকে আমরা যুদ্ধ বলি, ভোটকে আমরা উৎসব বলি, কার সাথে কার কতটা যুদ্ধ হবে, কতটা উৎসব হবে, সেটা তাদের উপরে নির্ভর করে। তাদের তো তাদের অংশে ছেড়ে দেয়, কিন্তু আপনার যে অংশ আয়োজকে, সেখানে আপনারা এদেরকে কিভাবে, এই পুলিশকে তো গত পরশুদিনও একজন পুলিশকে একজন চাঁদাবাজ মেরেছে, আপনারা হয়তো জানেন, নরসিংদীতে এই ঘটনা ঘটেছে যে চাঁদা নিতে দিবে না, চাঁদা আদায় করবে, পুলিশ এতটা অসহায়। মানে আমি বলছি না পুলিশ ধোয়া তুলসী পাতা, আমরা বাঙালি, আমাদের চরিত্র সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তো এই সিচুয়েশনটার মধ্যেই আপনারা আসলে রিক্সাটা করতে যাচ্ছেন। মানে যতই কমিশন স্বচ্ছতার কথা বলুক, আইনের কথা বলুক, এইটা দিয়ে নিজেকে যতই এর মধ্যে রাখুক, মাঠটা কিন্তু আপনার কন্ট্রোল করা আমার মনে হয় ভীষণ ভীষণ কঠিন। আমাদের আমলাতন্ত্র এক ধরনের আমাদের মানে বিশ্বাসের আস্থাহীনতার জায়গায় চলে গেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই আমলাতন্ত্র নিয়েই আমরা চলছি। এখন আপনি নিজেই আমলা ছিলেন, আপনি বলেন যে খালি আমলা না, মানে আমার জীবনটা সহজ করার জন্যই আপনাকে ওখানে দায়িত্বটা দেওয়া হয়েছে, কিন্তু আপনি আমাকে এমন হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন যে আমি আসলে ওই কাজটা করতে পারছি না। এখন ভোটাররা যদি ওই আশ্বাস বলেন, ওই বিশ্বাস বলেন পায়, আস্থাহীনতার জায়গা থেকে বের হতে পারে, তখনই কেবল আপনি তাকে বলতে পারবেন যে সাকসেসফুল, বা তখন হয়তো ওনার এই ইয়ে কাজে লাগবে না। আমার মনে হয় তাদেরকে নিয়ে অনেক 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 বেশি বসা উচিত, এবং ওপেনলি অনেকগুলি কথা আপনাদের বলা দরকার, যে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না, আপনাদের এগুলি নিয়ে ভাবার কোনো দরকার নেই। কারা খেলছে, এরা লাল জার্সি, নীল জার্সি, হলুদ জার্সি, আপনার কিছু যায় আসে না। প্লিজ আপনারা একদম রোবট হয়ে যান এই ক্ষেত্রে। আবার রোবট হয়ে যান মানে আপনার মেধা খাটাবেন না, আপনার বুদ্ধি খাটাবেন না, এই জায়গা থেকে না, জাস্ট পক্ষপাতিত্বের জায়গা থেকে। আপনি ভোট দিতে পারবেন, আপনারা ভালো উদ্যোগ নিয়েছেন, আপনি ভোটটা দিয়ে দেন,
আগে দুদিন আগে দিয়ে দেন।